আমার স্ক্রিন দেখতে তোমরা? আমরা অঙ্ক করতেছি সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাবের দ্বিতীয় অংশ, অর্থাৎ বেতন ও মজুরি বিবরণী, লাস্ট অঙ্ক আজকে। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, তোমাদের পেজ নাম্বার হচ্ছে কত? 911 এর 43 নম্বর অঙ্ক। ওকে, আচ্ছা 43 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো 2016 সালের জুন মাসে হাতিল ফার্নিচার লিমিটেডের কারখানায় কর্মরত শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। হাতিল ফার্নিচার লিমিটেডের কারখানায় 2 জন শ্রমিকের তথ্য দেয়া আছে। তারা মূল মজুরি পায়, রবিন পায় 6,000 টাকা আর মনির পায় 4,000 টাকা। এটা কিন্তু 1 মাসের বেতন। খেয়াল করতেছো তোমরা? এটা কিন্তু 1 মাসের বেতন। জুন মাসের 1 মাসের বেতন। রবিন পায় 6,000 টাকা আর মনির পায় 4,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা পায় 40%, মানে 6,000 এর 40% পায় রবিন আর 4,000 এর 40% পায় কে? তারপর দেখো চিকিৎসা ভাতা পায় 400। ওভারটাইমের পরিমাণ হচ্ছে 15 ঘন্টা 20 ঘন্টা। এগুলাকে টাকায় কনভার্ট করতে হবে নাকি? 15 ঘন্টায় কত টাকা পায়, 20 ঘন্টায় কত টাকা পায় সেটা বের করতে হবে। কল্যাণ তহবিলে কর্তন 50 টাকা, যৌথ বীমা তহবিলে কর্তন 2%। যদি 2% যদি 100 টাকার কম হয় তাহলে কমপক্ষে আমরা 100 টাকা করে কাটবো। ওকে, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান হচ্ছে 5%, আর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান হচ্ছে 5%। যদিও এই প্রশ্নটা কিন্তু পরিচিত, এই একই টাইপের অঙ্ক আমরা আগেও করেছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস নতুন আছে, ওই জন্যই আমরা এই অঙ্কটা ধরা। জুন মাসের মোট স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ প্রদান করা হলো। একটা জিনিস ফলো করো, স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 200 ঘন্টা, মানে 1 মাসে কাজ করবে কত ঘন্টা? 200। এই 200 ঘন্টা কাজের জন্য মূল মজুরি হচ্ছে 6,000 এবং 4,000 টাকা। কথা ক্লিয়ার? ক্যালকুলেটর আছে সামনে? থাকে। রবিন দেখো তো প্রতি ঘন্টায় কত টাকা করে পায়? তার মূল মজুরি হচ্ছে 6,000 টাকা। 200 ঘন্টা কাজ করলে 6,000 টাকা পায়। 6,000 কে 200 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 3 টাকা 1 ঘন্টায়। কত? 3 টাকা। 3 টাকা না 30 টাকা? ভালো করে দেখো। 6,000 ভাগ 200, 30 টাকা। তার মানে রবিন তার মূল মজুরি হচ্ছে ঘন্টায় 30 টাকা। কথা ক্লিয়ার? ওভারটাইমের মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। তার মানে ওভারটাইম করে কত টাকা করে পাবে? ওকে 30 টাকা করে। 15 × 30। 15 × 30 নাকি 30 × 2? 60 টাকা করে প্রতি ঘন্টা। রবিন প্রতি ঘন্টায় পায় 30 টাকা। 6,000 ভাগ, নরমালি সে 1 ঘন্টা কাজ করলে পায় 30 টাকা, কিন্তু ওভারটাইম পাবে কি? দ্বিগুণ। তো 30 × 15 × 2 4। ওয়েট, 30 × 2, অর্থাৎ তার ওভারটাইম মজুরি হার হচ্ছে কত টাকা? 60 টাকা। 60 টাকা। এবার যে দেখতে হবে সে কত ঘন্টা এক্সট্রা কাজ করছে, ওভারটাইম কত ঘন্টা কাজ করছে? 15 ঘন্টা নাকি? তাহলে 15 × 60 নাকি? ক্লিয়ার নি? তাইলে আমি যদি রবিনের ওভারটাইমটা বের করি তাহলে কিভাবে বের করব? এই 6,000 কে 200 দিয়ে ভাগ করে যে রেজাল্ট পাবো সেটাকে 2 দিয়ে গুণ, তারপর আবার 15 দিয়ে কিন্তু রবিন ওভারটাইমের পরিমাণ। রাইট। আর মনিরেরটা কিভাবে বের করব? সেম। এই 4,000 পায় 200 ঘন্টায়, এই 200 দিয়ে 4,000 কে ভাগ করলে কত হয়? 20 টাকা। এটা হচ্ছে স্বাভাবিক মজুরি হার হচ্ছে 20 টাকা, কিন্তু ওভারটাইম পাবে এর দ্বিগুণ, মানে কি 40 টাকা না? 40। 20 ঘন্টায় কত টাকা? 20 × 40। দেখো ক নাম্বার প্রশ্ন, ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। কি বের করব?
ওভারটাইম মজুরির পরিমাণ। লিখো ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়। একটু দ্রুত লিখো। ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়। এই যে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়, এইভাবে একটা ঘর তৈরি করে ফেলো। চলবে, তারপরে ঘর তৈরি করে ফেলো এইভাবে। আমার স্ক্রিন কি দেখতেছো তোমরা? স্যার গড় কি তিনটা বানাই যাবে স্যার? এই যে আমার স্ক্রিন যেভাবে দেখতেছো, ঘর বানানো শেষ। ভিতরটা লেখার দরকার নাই, আগে ঘরটা তৈরি করো। ঘর গড় তৈরি করছি স্যার। ওকে, জি স্যার। ঘর তৈরি করার পর লিখো ওভারটাইম মজুরি। এই কথাটা লিখো, ওভারটাইম মজুরি। লিখছো? জি স্যার। লিখার পর ব্র্যাকেটে এইভাবে লিখো। এখানে যেভাবে লেখা আছে এইভাবে লেখার দরকার নাই, এটা ঠিক আছে, বাট বোঝানোর জন্য আমি আরেকটু অন্যভাবে লিখবো আর কি। ওভারটাইম মজুরি ব্র্যাকেটে লিখো, এই ভগ্নাংশের টান দিয়ে উপরে লিখো মূল মজুরি আর নিচে লিখো স্বাভাবিক কর্মঘণ্টা। আর কিছু লেখার দরকার নাই। উপরে মূল মজুরি আছে, নিচে স্বাভাবিক কর্মঘণ্টা। ওকে, আমার কথা কি ক্লিয়ার? মূল মজুরি আর নিচে হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টা। আচ্ছা, এর পাশে লিখো, এর পাশে এখানে লিখো, এখানে ইনটু, এখানে ঠিক মাঝখানে, ঠিক জি মাঝখানে স্যার। ইনটু 2। 2 আবার লেখো ইনটু ওভারটাইম ঘন্টা। ঘন্টা জি স্যার। লিখছো তোমরা? জি স্যার। আচ্ছা, এবার রবিনেরটা কিভাবে বের করব? রবিনের টাকাটা, মূল মজুরি কত টাকা ছিল রবিনের? 6000 টাকা। আর স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 200 নাকি? 200। জি স্যার। এখানে লেখা আছে ওভার, আচ্ছা আমি এইভাবে লিখে ফেলি, একটু ওয়েট করো। একটু ওয়েট করো। সব জায়গায় বন্ধ হবে, দরজা বন্ধ হবে। আচ্ছা, উপরে মূল মজুরি কত টাকা? ক্যালকুলেটর দিয়ে ইউজ করো, ক্যালকুলেটর। মূল মজুরি কত টাকা? 6000 টাকা। 6000 লিখো, 6000। 6000। 6000 নিচে কি লিখছো? স্বাভাবিক মজুরি না? জি স্যার। 200। স্বাভাবিক মজুরি কত? স্বাভাবিক কর্মঘণ্টা 200 ঘন্টা। জি স্যার। 200 200 রেজন কি করে? ক্যালকুলেটর আনতাম ভাগ 200 লিখছো? জি স্যার। কত হলো? 30 ইনটু 2 ইনটু 2 ইনটু ওভারটাইম ঘন্টা। ওভারটাইম ঘন্টা কত? 15 না? জি স্যার। 15 কত হলো? 900। 900 স্যার। হ্যাঁ, রবিনের ঘরে লিখো 900।
লেখা শেষ? জি স্যার। এবার লিখবো কি মনির। তো মনিরের মূল মজুরি কত? স্যার মনিরের মূল মজুরি 400 4,000 ভাগ স্বাভাবিক কর্মঘন্টা 200 কত হলো? স্যার 20 গুণ 2 ইনটু 2 ইনটু 20 হলো 40 ইনটু ওভারটাইম ঘন্টা। ওভারটাইম কত? 20 ঘন্টা। 2 ইনটু 20 হ্যাঁ, কত হলো? স্যার 800। 800। ওকে, কমপ্লিট হলো আমাদের ক নাম্বার? আচ্ছা, পরেরটা দেখো। পরে কি বলছে? 2000 সালের জুন মাসে নিট প্রদেয় মজুরি পরিমাণ নির্ণয় করো। নিট প্রদেয় মজুরি মানে আমরা বের করব কি? একটা মজুরি বিবরণ তৈরি করব। এই বিবরণীর মধ্যে একটা অংশ থাকবে অন্য একটা অংশ থাকবে কি? কর্তন। এই উপার্জন আমি থেকে বুঝছি স্যার। বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে নিট মজুরি বা নিট প্রদেয় মজুরি। মোট যে বেতন পাইবো ওর থেকে কিতা কিতা বাদ যাইবো, এইভাবে প্রভিডেন্ট একটা ঘর ফান্ড তৈরি করো। বাদে সেম একটা কর্পন। ঘর তৈরি করো। ওকে, এক্সট্রা কথা না, সেম ঘর বানাও। বিবরণ, রবিন টাকা, মনির টাকা, আর একটা ঘর বানাইও টোটাল মোট টাকা। 3টা ঘর বানাবা। এখানে দেখো 2টা ঘর দেয়া আছে, 3টা ঘর তৈরি করো। 3টা হলে হইব কিলাম স্যার। হ্যাঁ, 3টা করো। বিবরণ, রবিন টাকা, মনির টাকা, আর একটা মোট টাকা। যা বলছি সেটা করো। ঘরগুলো তৈরি করে আমাকে দেখাও। এটা কি রাব্বি? ঠিক আছে, স্যার আমার একটু ওয়েট করো, দেখি একটু বড় করে দেখি 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 দিদার দিলাম। রেজওয়ান। হ্যাঁ, ঠিক আছে। দিদার। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে লিখো উপার্জন সমূহ। প্রথমে কি লিখবা? প্রথমে কি লিখবা? উপার্জন সমূহ। উপার্জন সমূহ। দেখো উপার্জন কি কি আছে। প্রথমে আছে মূল মজুরি 6000 এবং 4000। লিখো মূল মজুরি 6000 4000, রবিন 6000, মনির 4000। আর মোটের ঘরে লিখো 10,000 টাকা। ওকে, ইয়েস স্যার। বাড়ি ভাড়া ভাতা রবিনের ঘরে লিখো এই 6000-এর 40% যা আসে, ক্যালকুলেটর ইউজ করো। 6000 ইন্টু 40%, আর মনির 1000 ইন্টু 40%, 2400 টাকা এবং 1600 টাকা। না বুঝলে সাথে সাথে আমাকে বলো। বুঝছি স্যার। তারপর চিকিৎসা ভাতা 400 টাকা 400 টাকা, 400 400, 400 400 লিখছো? টোটাল 800 টাকা। তোমরা কি এটা লিখছো? বাড়ি ভাড়া ভাতা যেটা, এটার কি মোটটা লিখছো? 2400 এবং 1600, মোট কত টাকা? 4000। হ্যাঁ, 4000। চিকিৎসা ভাতা 400 400, টোটাল 800 টাকা। লিখা শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপরে দেখো লিখা আছে ওভারটাইম। ওভারটাইম 15 ঘন্টা এবং 20 ঘন্টা। আমরা বের করেছি 15 ঘন্টায় কত টাকা এবং 20 ঘন্টায় কত টাকা। এই যে 900 টাকা এবং 800 টাকা, টোটাল 1700 টাকা। 900 এবং 800, টোটাল 1700 টাকা। লিখা শেষ? জি স্যার। আচ্ছা, তারপর
কল্যাণ তহবিলে কর্তন, সেটা তো কর্তন। যৌথ বীমা কর্তন। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, সেটা কর্তন। আর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, সেটা কি উপার্জন নাকি কর্তন নাকি দুইটাই? উপার্জন কর্তন। এর আগে অনেকগুলো অঙ্ক করছি আমরা এইভাবে। স্যার দুইটা কর্তার দান দুইটাই, সেটা উপার্জনও হবে আবার Yes. হবে। কর্তন হবে। আর প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান যেটা শুধুই কর্তন, মনে থাকবে? জি Yes, sir. আচ্ছা, তো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান লেখো। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান মূল মজুরির 5%, মানে 6000-এর 5%, আর 300 টাকা 5%, 300 এবং 200 টাকা, টোটাল হচ্ছে জি 500 টাকা। 500 শেষ। জি এবার উপার্জন সবগুলো শেষ। রবিন যোগ করো, টোটাল হচ্ছে 10,000 টাকা, আর মনির হচ্ছে 7,000 টাকা, মোট হচ্ছে 17,000 টাকা। মোট হচ্ছে 17,000 টাকা। এখানে লিখো মোট উপার্জন। মোট উপার্জন Arjun. লিখছো? জি জি লিখে এই মোট উপার্জন লিখে, আচ্ছা এটা হচ্ছে মোট উপার্জন। ওকে, জি জি এবার লিখো বিয়োগ কর্তন সমূহ। কর্তন সমূহ, আমার স্ক্রিনটা দেখো। জি কর্তন সমূহ লিখে প্রশ্নটা দেখো। প্রশ্ন প্রথম আছে কল্যাণ তহবিলে কর্তন 50 টাকা 50 টাকা, টোটাল 100 টাকা। 50 50 টোটাল 100 টাকা। এগুলাকে ব্র্যাকেটে ঢুকানো মানে কি? এটা বিয়োগ, মনে থাকবে? আচ্ছা, জি তারপরে লিখো যৌথ বীমা। যৌথ বীমা তহবিলে কর্তন, বা যৌথ বীমা তহবিল লিখলেই চলবে, কর্তন লেখার দরকার নাই। যৌথ স্যার এগুলো মোটো গিয়া তো স্যার 100 টাকা মাইনাস হইব না স্যার? ওয়েট, আগে লিখো, আমি বলতেছি। যৌথ বীমা তহবিল লিখছো? Yes, sir. লিখার পর কত পার্সেন্ট? 2% না? জি জি 6000-এর 2% কত টাকা হয়? 120 স্যার। হ্যাঁ, লিখো 120 টাকা। রবিনের ঘরে 120 টাকা। আর এগো 80 হইতো না, সর্বনিম্ন 100। হ্যাঁ, আর ওইটা হচ্ছে 4000-এর 2% কত টাকা হয়? 80 টাকা না? 80 টাকা। জি কিন্তু এখানে বলে দিছে দেখো সর্বনিম্ন 100 টাকা, তার মানে আমরা 80 টাকা বসাবো না, কত টাকা বসাবো? 100 100 টাকা। লিখো 100, তার মানে এটা হচ্ছে 120 আর এটা হচ্ছে 100 টাকা। 100 টোটাল কত টাকা? 220 20 টাকা। এটাও ব্র্যাকেটে ঢুকাও, কর্তনগুলো সবগুলো ব্র্যাকেটে ঢুকাবা। 120 টাকা। তারপর দেখো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের দান যেটা কর্মীর দান 5%, নিয়োগকর্তার দান কত পার্সেন্ট? 5%। এই 5% কর্তনে যাবে, তাই না? Yes, sir. তাইলে দুইটা আমরা 2 লাইনে না লিখে আমরা 1 লাইনে লিখে ফেলবো। লিখো প্রভিডেন্ট ফান্ডে, লিখে ফেলো প্রভিডেন্ট ফান্ড, লিখে ব্র্যাকেটে লিখে ফেলো কর্মী ও নিয়োগকর্তা। কর্মী ও নিয়োগকর্তা। প্রভিডেন্ট ফান্ড লিখে ব্র্যাকেটে লিখো কর্মী ও কর্মী ও নিয়োগকর্তা। ওকে, ব্র্যাকেটে লেখা শেষ। জি Yes, sir. দেখো কর্মী দান করে 5% আর নিয়োগকর্তা দান করে 5%, টোটাল 5%। 10% 6000 এর 10%, মানে 600 6000-এর 10% 600, এটাও 600 5% 10%, অর্থাৎ 4000-এর 10% হচ্ছে 400। ওকে, 600 এবং Yes, sir. টোটাল হচ্ছে 1000 টাকা, সেটাও কি বিয়োগ করে দেয়। ওকে, Yes, sir. আচ্ছা, 720 770 এবার যে কাজটা করবা শুনো, এই 10,000 টাকা থেকে 10,000 টাকা থেকে 120, 50 এবং 600 বিয়োগ করো। বিয়োগ করলে যে টাকাটা পাবা সেটা হচ্ছে 9,230 টাকা, সেটা প্রদেয় মজুরি। কথা ক্লিয়ার? Yes, sir. এটা ক্লোজ করো। সেম ভাবে এই 7,000 টাকা থেকে 150 এবং 400 বিয়োগ করো। বিয়োগ করলে পাবা 6,450 টাকা, সেটাও ক্লোজ করো।
ওকে, জি আচ্ছা। এবার এই ৯,২৩০ এবং ৬,৪৫০ করে মোটের ঘরে লিখো কত টাকা মোট। 15,680 15,680 টাকা। এটার নাম লিখো নিট প্রদেয় মজুরি এবং প্রত্যেকটার নিচে 2 টানে ক্লোজ করে দাও। ৯,২৩০ ক্লোজ, ৬,৪৫০ ক্লোজ এবং মোট হচ্ছে কত 15,680 টাকা, সেটাও ক্লোজ করে দাও। ক্লোজ। হ্যাঁ, লেখা শেষ? জি স্যার। ওকে, গেল আমাদের কত নম্বর প্রশ্নের আনসার? খ নাম্বার। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা কি করছে দেখো তো। হাতিল ফার্নিচার লিমিটেডের মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। দেখা যায়? জি আচ্ছা, হাতিল ফার্নিচার, আমার এখানে তো বোঝা যাচ্ছে, এই যে হাতিল ফার্নিচার এর মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। এটা তোমাদের জন্য নতুন, এর আগে তোমরা করো নাই, জাবেদা করছো বাট এই চ্যাপ্টারের জাবেদা করো নাই, তাই তো? জি স্যার। জাবেদা ঘর তৈরি করো, তারপরে বিস্তারিত বুঝাচ্ছি। জাবেদা ঘর বানানো শেষ? সবাই খাতা দেখাও। লেখা কমপ্লিট? রেজওয়ান, খাতাটা বোঝা যাচ্ছে না ভালো করে, একটু দূর থেকে দেখাও। ওকে 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 ওকে, ডান। দিদার, দিদার জাবেদা ঘর মনে হয় ছোট হয়ে গেছে, নিচে দিয়ে আরো নামাও। জি স্যার। নিচে নামাও, ঘরটা ছোট হয়ে গেছে। রাব্বি, রাব্বি কি দেখাইতেছো? রাব্বি কি দেখাইতেছো আমাকে? তোমার ঘর দেখাইতেছো? আমি বলছি জাবেদার ঘর দেখানোর জন্য। রাব্বি কি আছো? জি স্যার। রাকিব, জাবেদা স্যার ওকে ওকে ওকে, এবার শুনো, এটার জাবেদা খুবই সহজ। এটার জাবেদা খুবই এভরিবডি, এটার এটার জাবেদা বললাম খুবই কি সহজ। এবং কয়টা জাবেদা ফিক্সড করা? 3টা জাবেদা। কয়টা জাবেদা? 3টা যাবে দাও। নাম্বার 1, 10 মিনিট আছে, লাইনটা কেটে যেতে পারে। নাম না স্যার। এটার জাবেদা হচ্ছে 3টা। কয়টা জাবেদা? এক দেড় স্যার। 3টা এটার জাবেদা হচ্ছে 3টা। আচ্ছা, তোমরা একটু এটা বের করো, এই যে খ নাম্বার যেটা করছো এটা একটু বের করো, দেখো কিসের কিসের। মোট উপার্জনের জন্য একটা জাবেদা, মানে মোট বেতন হোক আর মোট মজুরি হোক, এটা তো মজুরি বিবরণী। মজুরি সংক্রান্ত তথ্য দেয়া আছে, তার মানে এটা মজুরি বিবরণী।
যদি মজুরি দেয়া মোট মজুরির জন্য একটা জাবেদা, বেতন থাকলে মোট বেতনের জন্য একটা জাবেদা। জাবেদা সেম, জাস্ট মজুরির জায়গায় বেতন আর কিছু না। তোমরা নোট করে রাখো, কোন জায়গায় নোট করে রাখো, মোট মজুরির জন্য জাবেদা বা নাম্বার 1 মোট মজুরি, নাম্বার 2 স্যার আমরা এবার মেঘ দিয়ে স্যার কিছু শুনছি না। মেঘ দে, মেঘ তোমাদের একই। ইয়ারফোন কোথায়? হেডফোন নাই স্যার, বাসা তুই আইছি। বাসা থুইয়া আইছো? আচ্ছা ক্লাস হচ্ছে, তারপর ওইটা আমি দিয়ে দিব। ওকে, যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করো, আমি তারপর একটু জোরে জোরে কথা বলতেছি। তো মোট মজুরি বাদে কি তো নাম্বার 2 হচ্ছে নিট প্রদেয় মজুরির জন্য একটা নিট প্রদেয় মজুরি, প্রদেয় মজুরি। আর নাম্বার 2 হচ্ছে নিট প্রদেয় মজুরি। আর নাম্বার 3 হচ্ছে এই মজুরিটা প্রদানের জন্য মজুরি পরিশোধের জন্য, মজুরি পরিশোধের জন্য। কথা ক্লিয়ার? মজুরি পরিশোধের জন্য কয়টা গেল? 3টা না? আচ্ছা, প্রথমটা হচ্ছে বলছিলাম, আমরা এবার জাবেদায় যাব। প্রথমটা বলছিলাম মোট মজুরির জন্য। মজুরিটা প্রতিষ্ঠান কি খরচ না? তো খরচ বাড়লে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? খরচ বাড়লে ডেবিট হয় স্যার, ক্রেডিট হয়, ক্রেডিট। তাহলে মজুরি ডেবিট আর প্রদেয় মজুরি ক্রেডিট লিখো। মজুরি এখনো পরিশোধ করি নাই, করব। মজুরি ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। ফলো করো একটু। আর তারিখটা লেখো 2016 এই মাসের শেষ তারিখ, জুনের 30। উপরে লিখছো নি হাতিল ফার্নিচার লিমিটেড, নিচে জাবেদা। তারিখে করে 2016 জুন 30, মানে যে মাস করতেছে এই মাসের শেষ। মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। এই জাবেদাটা ক্লিয়ার? এটা হচ্ছে মোট মজুরির জন্য। এই যে মোট মজুরি কত, এই দেখো ক নাম্বারে আমরা বের করছিলাম 10,000 এবং 7,000, মোট কত টাকা বের করছিলাম? 17,000। এখন বুঝছো তো মোটের ঘরটা কেন? এই 17,000 টাকা, এই দেখো 17,000 17,000 ব্র্যাকেটে লিখো মোট উপার্জন হিসাবভুক্ত করা হলো বা মোট মজুরি হিসাবভুক্ত করা হলো। মোট মজুরি হিসাবভুক্ত করা হলো, লেখা শেষ? মোট মজুরি হিসাবভুক্ত করা হলো, কমপ্লিট? আচ্ছা, 2 নাম্বার জাবেদাটা বলছিলাম নিট প্রদেয় মজুরি বের করার জন্য। কিসের জন্য? নিট প্রদেয় মজুরি। নিট প্রদেয় মজুরি। নিট প্রদেয় মজুরিটা কিভাবে বের করছিলাম? মানে মোট মজুরি লাস্টে যেটা বার হইছে স্যার, কোনগুলা বিয়োগ করে বের করছিলাম নাকি? জি। আচ্ছা, এটা জাবেদা এইভাবে লিখো। ওই যে আগে যে 1 নম্বরে যেটা লিখছিলাম প্রদেয় মজুরি ক্রেডিট লিখছিলা না? এটা কিন্তু দায়। প্রদেয় মজুরিটা হচ্ছে দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, ওই জন্য আমরা ক্রেডিট লিখছিলাম। তো প্রদেয় মজুরিটা এখন লিখো ডেবিট, মানে এখন দায় কমবে আর কর্তনগুলো আমরা বাদ দিব, বাদ দিয়ে একটা ভাউচার প্রস্তুত করব। তো লিখো আগে, তারপরে বুঝাচ্ছি। প্রদেয় মজুরি হিসাব ডেবিট এই 17,000 টাকা। প্রদেয় মজুরি হিসাব ডেবিট 17,000 টাকা। আগে যেটা ক্রেডিট দিকে লিখছো? যতগুলো কর্তন আছে সবগুলা ক্রেডিট। কি কি কর্তন ছিল? যৌথ বীমা ছিল, যৌথ বীমা, প্রভিডেন্ট ফান্ড ছিল, প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, একটা একটা করে লিখো। যৌথ বীমা ছিল কত? মোট টাকাটা লিখবা, মোট টাকা। প্রদেয় 17,000 টাকা। যৌথ বীমা হিসাব ক্রেডিট ছিল কত? 220 টাকা। মোট টাকা, মোট। কল্যাণ তহবিল ছিল 100 টাকা। প্রভিডেন্ট ফান্ড ছিল 1,000 টাকা। আর কিছু ছিল না কিন্তু? আর কিছু ছিল? যৌথ বীমা, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, 3টা ছিল নাকি? তিনটা ক্রেডিট দিকে লিখো, 220, 100 এবং 1,000। লেখা শেষ? অর্থাৎ এই 17,000 টাকা থেকে এই টাকাটা আমরা কেটে রাখবো। কেটে কত টাকা আমরা পরিশোধ করব সেই টাকাটা হচ্ছে 15,680 টাকা। ভাউচার হিসাব। এটাও আমাদের জন্য দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। মানে এই 17,000 এই 3টা বিয়োগ করে যেটা হয় এটাই হচ্ছে নিট প্রদেয় মজুরি। এটা কি? নিট প্রদেয় মজুরি। মজুরি, প্রদেয় হিসাব ক্রেডিট। তো ব্র্যাকেটে লিখো নিট প্রদেয় মজুরি নির্ধারণ করা হলো। নিট প্রদেয় মজুরি নির্ধারণ করা হলো। 2টা জাবেদা কমপ্লিট।
আমি কি দ্রুত যাচ্ছি? জি না। জি না। লাস্ট এই যে প্রদেয় মজুরি যেটা বের করলাম 15,680 টাকা, এবার এই টাকাটা আমরা পরিশোধ করব। যদি পরিশোধ করি প্রদেয় ভাউচার যেটা, এটা তো দায় কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। দায় কমলে ডেবিট হয় না ক্রেডিট হয়? দায় কমলে স্যার দায় যে ক্রেডিট ডেবিট হইব স্যার। ডেবিট হয়। তো লিখো প্রদেয় ভাউচার ডেবিট এই 15,680 টাকা। আর ব্যাংক হিসাব ক্রেডিট, আমার ব্যাংক থেকে টাকা কমবে। ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট। ভাউচার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওই 15,600 টাকা নিট মজুরি যেটা আর কি, 15,680 টাকা, 15,680 টাকা। কারণটা লিখে ফেলো ব্র্যাকেটে, নিট প্রদেয় মজুরি পরিশোধ করা হলো বা নিট মজুরি পরিশোধ করা হলো। নিট মজুরি পরিশোধ করা হলো লেখা শেষ? হ্যাঁ, এবার সবগুলো যোগ করো, ডেবিট এবং ক্রেডিট যোগ করো, দেখো কত টাকা হয়। 49,680। 49,680 টাকা। এখানে দেখো, এখানে একটা টান দেও, টান দিয়ে এখানে একটা দাগ দাও, দাগ দিয়ে তারপরে লেখো 49,680 লিখে ক্লোজ করে দাও যোগফলটা। $49,680 টাকা লেখা শেষ? জি স্যার। সবগুলো স্যার নিয়মে 34,000 আছে। আচ্ছা, যেটা হয় যোগ করলে যেটা হয় সেটা লিখো। 8 16 34 কিলান 17 17 আবার দেবে 15। ঠিক আছে, এখানে 15,680। এই 49,680 ঠিক আছে। এখানেই তো আছে 15 15, এখানেই তো আছে 30,000, এখানে আছে 17,000, এখানে আছে 1,000। ঠিক আছে এটা? ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে সব ধরনের অঙ্ক আমরা করেছি। ওকে, আগামী কালকে ওই চ্যাপ্টার থেকে পরীক্ষা দিবা। এখানে কিন্তু দুই ধরনের অঙ্ক আছে, আমি আবারও বলছি দুই ধরনের অঙ্ক আছে। সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী আর একটা হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। তো এই দুইটার মধ্যে আবার বিভিন্ন টাইপের অঙ্ক আছে, সবগুলা নিয়মের অঙ্কই আমরা করেছি। সো কালকে তোমরা পরীক্ষা দিবা এই চ্যাপ্টার থেকে, মনে থাকবে? তার আগে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যদি কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল নাম্বারে তোমাদের প্রবলেমগুলো দিবা, আমি সলিউশন করে দিব যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। বাসায়